কৃষক শ্রমিক জনতা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের অফিসের সামনে এই উন্মুক্ত রাস্তায় আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, এই উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক, একজন সুন্দর মানুষ, আমাদের দল কৃষক শ্রমিক জনতা লীগ যেমন আওয়ামী লীগের সরকারে থাকার সময় যে আওয়ামী লীগকে আমরা জন্ম দিয়েছিলাম, লালন পালন করে বড় করেছিলাম, সেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে আমরা যখন কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করি, তখন আমাদের উপর যেমন নিদারুণ অত্যাচার হয়েছিল, ঠিক তেমনি বিকল্পধারা বাংলাদেশের জন্মের পরে, কারণ তারাও বিএনপি সরকারে থাকতে বিএনপির মধ্য থেকে তারা বেরিয়ে গিয়ে মানুষের কথা বলার জন্য, মুক্তির কথা বলার জন্য তারা বিকল্পধারা বাংলাদেশ করেছিলেন এবং বিএনপিও তাদের সমপরিমাণ অত্যাচার করেছিল। সেই জন্যে বিকল্পধারা বাংলাদেশ আর কৃষক শ্রমিক জনতা লীগের জন্মের বেদনায়, জন্মের আনন্দ, তাই তিনি আজকে এই কঠিন সময়ে তিনি আমাদের কাছে এসেছেন। এজন্য আমি আমার দলের পক্ষ থেকে তাদের বলতে চাই, বাংলাদেশ বিকল্পধারার জন্য কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিটি কর্মীর যদি তাদের পিঠের চামড়া দিয়ে জুতো বানিয়ে দেয়, তবু আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। আমার দল অকৃতজ্ঞের দল নয়, আমার দল কৃতজ্ঞের দল, মানুষের দল। আজকে ডক্টর জাফরুল্লাহ এসেছেন। দেশ আজকে দেশ নয়। আজকে বাবার মৃত্যু শয্যায় সন্তান বিদেশে যায়। যদি কারো বিদেশে যাওয়ার, তাও বেগার খাটার জন্য বিদেশে যাওয়ার কোন তারিখ থাকে, যদি বাবা বিছানায় অসুস্থ থাকে, সে সন্তান বাবার জন্য অপেক্ষা করবে না, সে মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা আরব দেশে চলে যাবে। কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নিরাপদ জীবন থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি এসেছিলেন। একজন ডাক্তার হিসাবে যা করার তিনি করেছিলেন, সেই জন্য তাকে আমি সম্মান জানাই। সব সময় যখন যেখানে তাকে আহ্বান করেছি, সেখানেই তাকে পেয়ে। আজকে কায়সার এসেছেন, আমরা একই গ্রামের মানুষ, একই পরিবারের মানুষ। জাফরুল্লাহ সত্যিই বলেছেন, আবু সাঈদ চৌধুরী সারা বিশ্বে যদি ওই রকম পাখির মতো ঘুরে না বেড়াতেন, তাহলে আমরা বঙ্গবন্ধুকে জীবিত ফিরত পেতাম না। আজকে তার নাম নেওয়া হয় না। এতদিন অনেকেই বলেছেন কাদের সিদ্দিকী আপনি রাজনৈতিক নেতা হিসাবে জানুন, আমরা আপনার কৃষক শ্রমিক জনতা লীগ নাও করতে পারি, কিন্তু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি আজকে দেশের প্রধানমন্ত্রী। আর আমি আজকে রাস্তায় রাজপথে পড়ে থাকতে পারি না, আমার মাথার ছাদে নিয়ে যায়, কাপড়ের ছোট্ট কাপড়ের ছায়া নিয়ে যায়। পাকিস্তানের স্বাধীনতার সময় দাঙ্গা পীড়িত নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল। আইয়ুব খানের লোকেরা, মুসলিম লীগের লোকেরা আমার হুজুর মাওলানা ভাসানীর পেশাবের বদলা চুরি করেছিল। আর আজকে শেখ হাসিনার পুলিশ আমার পায়খানা বানানের সালা চুরি এই যে একটা কাজের কাজ করেছে। আমি এখানে শান্তির জন্য বসেছি। এই 11 দিনে একবারও আমি আমার কোনো বক্তব্য দিতে দাঁড়াই নাই। আমি এই অশান্তি কথা না বলে দূর করে প্রমাণ করে দিতে চাই। জননেত্রী হাসিনা, আপনাকে আমি মায়ের মতো সম্মান করেছি, আপনি আমাকে জানেন। আমি আমার মাকে মাই জানি। কেউ কেউ বলছে আপনি নাকি জানেন না। তাদের সিদ্দিকীর মতো মানুষ মতিঝিলে পড়ে থাকলে আপনি প্রধানমন্ত্রী হয়ে যদি না জানেন, তাহলে আপনার কচু গাছের লগে ফাঁস দিয়া মরা উচিত। আমার স্ত্রী ভুলে গিয়েছিলেন, এসেই বলছে আমাকে, তুমি একটু বলো না আমি কি যাব? প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করে বলতে চাই যে আমার স্বামী রাস্তায় পড়ে আছে। আমার কেমন লাগে আপনার স্বামী রাস্তায় পড়ে থাকলে কেমন লাগতো? আমি তাকে বাধা দেই নাই। কালকে তিনি যাবেন। তার স্বামী যেদিন মারা যায় আমরা তাকে শোক জানাতে গিয়েছিলাম। তার হেয়ার রোড না কি রোডের বাড়িতে তখন ছিলেন। তিনি আমাকেও ঢুকতে দেন নাই, আমার বউকেও ঢুকতে দেন নাই। কিন্তু দুঃসময় যখন ছিল আমার স্ত্রী তার মাথা বিলি দিয়া উকুন এনে দিয়েছেন। ভুলে যাবেন না সবকিছু। কালকে যদি আপনি দেখা না করেন, না করবেন দেশের প্রধানমন্ত্রী, আপনি না করতেই পারেন, কিন্তু আপনি যদি মানুষ হন, আপনি সত্যিই যদি বঙ্গবন্ধুর কন্যা হন, আপনার চুরি যদি আপনার মায়ের দেওয়া চুরি যদি আমার স্ত্রীর হাতে থেকে থাকে, তাহলে সম্মানের সঙ্গে দেখা করে তার কথা আপনি শুনবেন। এইটাই আমি আশা করি। আমি জানি আজকে দেশে ভালো মানুষের ভাত নাই। যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন আর তিনি যদি এই দলের নেতা থাকতেন, তাহলে আমি এখানে শোয়ার পরেই আমি কি বলেছি, অবরোধ প্রত্যাহার করেন। আপনি করবেন না খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার? আজ না করেন কাল আপনাকে করতেই হবে। আমি আপনার স্বামীর বন্ধু ছিলাম, আমার এই সাধারণ অনুরোধটুকু আপনি রাখতে পারলেন না। আপনি অবরোধ প্রত্যাহার করে আমাকে বলতেন কাদের স্মৃতিকে আপনার অনুরোধ আমি অবরোধ প্রত্যাহার করেছি। আজকে আপনি এই অশান্তি দূর করে আপনার অবস্থান স্থলে আমার দলের এমপিরা গেলে গ্রেপ্তার করে তার বিচার করেন। আমি যদি তা করতে না পারতাম, আমি হাতে চুরি করতাম। হাতে সেই সুযোগ আমাকে দেন নাই। আপনার স্বামী বেঁচে থাকলে অবশ্যই বলতেন কাদের সিদ্দিকী কাদের ভাইয়ের সঙ্গে যুদ্ধ করেছি। উনি বলছেন ঠিক আছে, আমি প্রত্যাহার করলাম। মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ছোট ছিলেন, রাজনীতিতে ছিলেন না,
আজকে বড় হয়েছেন, চাটুকাররা অনেক কথা বলে বলে আপনি অনেক কিছু মনে করেন, কিন্তু আপনাকে বলি স্বাধীনতার পর 18ই জানুয়ারি প্রথম বাংলাদেশের পল্টনের জনসভায় 18ই ডিসেম্বর শনিবার নারী হরণকারী, হত্যার জন্য মানুষ হরণকারী, লুটকারীকে 4 জনকে পল্টনে আমি গুলি করে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। কতজন কত কথা বলেছিলেন। 24শে জানুয়ারি টাঙ্গাইলে গিয়ে আমাদের অস্ত্র নেওয়ার সময় বঙ্গবন্ধু বলেছিলেন, অনেকেই বলে তাদের 4 জনকে গুলি করে শাস্তি দিয়েছে, যারা হত্যা করে লুটতরাজ করে তাদের যদি আরো 1000 জনকে শাস্তি দিত তাহলে আমার ধন্যবাদ। আমার কথা না, আপনি দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ রেডিওর আর্কাইভে খোঁজেন পাবেন, আপনি টিভির আর্কাইভ খোঁজেন পাবেন। আপনার বাপের কথা আপনি বলতে পারতেন। আমি যখন দল করেছিলাম আমাকে আপনি পাগল ছাগল বলেছিলেন। আপনার বাবা আমাকে বলতে পারতেন আমার পাগল, আমার পাগল। আপনি কি পারেন? যদি পারেন, আপনার বলার যদি এত হাইট থাকে, উচ্চতা থাকে, অতটা ভালোবাসা থাকে, অতটা দরদ থাকে, তাহলে তো বলতে পারতেন আমার ভাই তাদের যে আমার বাবার হত্যার প্রতিবাদ করেছে, সে যখন রাস্তায় দাঁড়িয়েছে, সে যখন বলছে আলোচনা করার, আমি আলোচনা করতে প্রস্তুত। বলতে পারতেন না? আপনার মাইকা মন্ত্রীরা তার মেয়ের জামাইরা খুন করে যে আলোচনা করার কথা বলে সে দেশের শত্রু। আলোচনার কথা বলা দেশের শত্রু। জননেত্রী হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা, আপনাকে আমি বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করতে বলি নাই, দেশে শান্তি আনার জন্য প্রয়োজনে চালের সাথে আলোচনা করতে বলে। আমি সেদিন বলেছিলাম সাংবাদিক সম্মেলনে, আমি তো আপনাকে নাতে খত দিতে বলি না, আমি আপনাকে সম্মান করি, আপনাকে মায়ের মতো সম্মান করি। আপনি জানেন আপনার ছেলে জয়, আপনার মেয়ে পুতুল আপনাকে যতটা সম্মান না করে আমি তার চেয়ে অনেক বেশি সম্মান করি, এবং আমি তো এটা করে যাব। কিন্তু আপনি জল্লাদ হবেন না। প্রধানমন্ত্রী হিসাবে আপনি দরদি প্রধানমন্ত্রীর পরিচয় আপনি দিতে পারেন নাই। সেই জন্য 24শে জানুয়ারি যেদিন কোকো মারা গিয়েছিল, আমি বলেছিলাম আপনি জালেম সরকার হতে পারেন, কিন্তু আপনি জালেম মাতা হয়েন না, জান। আপনি গিয়েছিলেন বলে আমার হৃদয় আপনি জয় করেছেন। আপনি আমাকে নিয়ে ভয় করবেন না। আমি এখানে গণজাগরণ মঞ্চ করবার জন্য এখানে আমি বসি। আমি এখানে মানুষের অন্তরকে পবিত্র করার জন্য বসেছি। কত নেতা আসে বলে একটা বক্তৃতার মঞ্চ থাকলে তাইলে আমাদের কথা বলে দিতে পারতাম। আমি আপনাদের কথা বলাবার জন্য, জায়গা মাঠ বানাবার জন্য এটা করি নাই। আমি একটা প্রতিকার চাই, শান্তি চাই, শান্তি চাই। আর আপনি মাইকা পুলিশ পাঠিয়ে দিন না, আর মাইকা পুলিশ আপনি পাঠিয়ে দিন। মুক্তিযুদ্ধের এত বছর পর আমি কলম ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাই করেন আপনি আমার কলম সরাইতে পারবেন না। আমি লাঠি ধরব না। আপনি আমাকে মারতে পারেন, হত্যা করতে পারেন, আমাকে আপনি নৌকা করতে পারবেন না। কাউকে নামাজ পড়তে গেছি, এরকম জানেন সীমারও ছিল না, বাবিয়ার পুত্র সীমারও ছিল না, এরকম জানেন এজুজও ছিল না।
আপনি আমার বিস্তা নিয়ে গেছেন। আমি জন্মেছি এই দেশে, মরবো এই দেশে। মরার জন্য 3 হাত মাটি আমি পাবোই পাবো, আপনি সেটা ফিরাতে পারবেন। আমার এতদিন ভয় ছিল, এতদিন আমার ভয় ছিল। লোকেরা যখন বড় হয় তখন তাদের অনেক কিছু হয়। আমার সব ভয় কেটে গেছে। আপনি প্রত্যেকদিন লোক ধরে নিয়ে যান। একটা গরিব লোক লাল মিয়া, তাকে আপনি ধরে নিয়ে গেলেন। আপনার পুলিশ একটা কি নাম জানি ফরমান, ওর বাবা 94-95 সালে আমি যখন বঙ্গবন্ধুর মাজারে পড়ে থাকতাম, ওর বাবা এসে পড়ে থাকতো। কি ভালো মানুষ, এমন ভালো মানুষ আর হয় না। ওর ভাই সুলেমান উপজেলা চেয়ারম্যান হয়েছিল, কি ভালো মানুষ, পাশে এসে দাঁড়িয়ে ছবি তুলতে চায়। আর রাত্রে রাত্রে এসে ওয়াপের মতো ধরে নিয়ে যায়। আমার লেখালেখি আমার কম্পিউটার অপারেটর ধরে নেবে। আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে 30 বছর ধরে আমার সাথে। আমার বউর সাথে তার ঝগড়া হয় মাঝে মাঝে, লড়াই করে। ভাই ভাবি আপনার সাথে কিন্তু 2 বছর আগের থেকে মেনে থাকি। এখানে ধরে নিয়ে গেছেন। আফামনি আপনি জানেন না, 200 টাকা বেশি পাওয়া যাবে বলে দমদমে গিয়ে ফরিদের হাতে আপনি ডলার দিতেন। এই যে নিউ মার্কেট থেকে ভাঙাই আন, এই ফরিদটা ছোট্ট মানুষ, ওর মেয়েটা কান্তাছে, ওর বউটা কান্তাছে, আমার ধরে দিয়ে যাইতেন। আমি তো আপনার সাহায্য করার জন্য এখানে বলছি। কত লোকে বলে যেটা তো হাসিনারে বাঁচা পাচ্ছে, আসলেই তো আপনার আমি বাঁচানোর জন্য বলছি। আপনার এই ইনু মন্ত্রী আপনারা বাঁচাইতে পারবো? আপনার এই মায়া বাঁচাইতে পারবো? মতিয়া চৌধুরী বাঁচাইতে পারবো আপনাদের? আরে পারলে আমরা গ্রাম সবাই আপনারা বাঁচাইতে। আমার দুলাভাই ভদ্রতা চৌধুরী আজকে বড় একটা ঠিক কথা বলছে। বিএনপির থেকে আমরা বাইরে যখন দল করলাম তখন আওয়ামী লীগ খুব, এখন যখন সত্য কথা কয় তখন খুব বেজা। আর এ সত্য পেলে সব সময় মামাজি বেজা। এখন আমার ইনু ভাই, সে যখন কথা বলে আমার এত শরীরটা চিৎচিৎ করে। রাশদের গণবাহিনী বানাইছিল মানুষ মারা বাহিনী, সেই বাহিনীর একজন নেতা এখন কয় আইন শৃঙ্খলার কথা। ওর কথা বেশি শুনবো? ভালো লোক দিয়ে কথা বলেন তা না। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার ওয়াদা দিতেছি, এখানে কোনো মতেই যাতে 500 মাসের বেশি না হয়, এটা আমি সব সময় খেয়াল রাখবো। সব সময় আমার দরকার হলো গ্রামে, আমার দরকার হলো মানুষের প্রাণে। তবে আপনার একটা কথা বলি, এই যে গাড়িতে বোমা মারা হয়, পেট্রোল বোমা, এটা বিএনপিও মারে, এটা আওয়ামী লীগও মারে। আওয়ামী লীগ সরকার তার লোক দিয়া গোপনে বোমা মাইরা বিএনপির ঘাড়ে চাপায়। আবার বিএনপির নেতৃত্ব সঠিক নাই বলে তাদের নেতা কর্মীরা মনে করে রাস্তাঘাটে আগুন জ্বালিয়ে দিলেই তারা জিতব। আরে ধৈর্য ধরে থাকার যে কি শক্তি, যে ধৈর্য ধরতে পারে সেই জানে।
আমি 10 হাত শাড়ি পরি না, শাড়ি পরাদের আমি সম্মান করি আমার মায়ের মতো। কেউ কইতে পারবো না একটা মেয়ের পাশে পাশে আমি ঘুরছিলাম আমার যৌবন কালে। আমি সম্মানের চোখে দেখি সবাইকে, সেই সম্মান রাখতে দিতে আমি অনুরোধ করছি। দেশের অবস্থা ভালো না, মাননীয় প্রধানমন্ত্রী দারোগা পুলিশের সাহসে আপনি থাইকেন না, ওরা কিন্তু ভালো না, যেদিকে সূর্য ওঠে সেই দিকেই সালাম দেয়। 14ই আগস্ট এই বঙ্গভবনে আমি ট্রেনিং দিতে এসেছিলাম। যারা পারলে পায়ে চুমা খাইতো 15ই আগস্ট তারা কিন্তু হত্যা করেছে। আপনি ওদের কথা চিন্তা করেন না, দেশে অশান্তি চলছে। আপনি ইন্ডিয়ান কি বলে জোরে নাচেন, ইন্ডিয়ার জোরে নাচেন, আপনি কিন্তু আর পারবেন না। আপনারা কিন্তু আমাদের দেশে আনেন নাই। আমার স্ত্রী নাসরিন সিদ্দিকী, আজকে তার আরো বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে। আজ থেকে 26 বছর আগে সংগ্রাম করে সে আমাকে দেশে এনেছিল। আজকে আমি এখানে আওয়ামী লীগের নেতা হিসেবে বসে নাই, বিএনপির নেতা হিসেবে বসে নাই, আমার দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হিসেবে বসে নাই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বসেছি। মুক্তিযোদ্ধার মাথার উপরের কাপড় নিয়ে গেছেন, কিচ্ছু থাকবে না। আপনি ভারতের জোরে নাচেন, পাকিস্তান থেকে মুক্ত হয়ে ভারতের কাছে দাস হব। আমরা ভারতের বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না। আমার বউ আমার জিজ্ঞাসা করে এই ভারতের মহামান্য রাষ্ট্রপতি তার সঙ্গে কথা বলেছেন। আমি শুই না, আসমানে উঠে গেছি। হায় রে হায়, আমার বউয়ের তো পাওয়ার হয়ে গেছে। নিশ্চয়ই একজন স্ত্রী তার স্বামী রাস্তায় আছে, যেখানে যা করতে পারে, তারা ওয়াশিংটনে কথা বলতে পারলে আমার বউ দিল্লিতে কথা বলতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের বিজেপির সভাপতি খালেদা জিয়ার সাথে কথা বলছিল কি বলে নাই? কত রকমের, একবার হ্যাঁ একবার না। আমার বউ ভারতের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির সাথে কথা বলছে কি বলে নাই? একটু বাজিয়ে দেখে নিয়ে আপনার কাছে রেকর্ড আছে। আমি কালকে থেকে চিন্তা করছি যে খালি আপনারাই কথা বলেন, আমার একটু কথা বলা দরকার না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীকে বলবার জন্য চিন্তা করছি যে বাংলাদেশে যা হইতেছে তাতে কিন্তু ভারত আপনার সম্মান চুরমার হয়ে যাইতেছে। আপনি এই কাজটা করবেন না। 2-4 দিন পরে আমি আপনাদেরকে শোনাবো, কথা বললাম কি বললাম না, বলতে পারলাম কি পারলাম না। আমি শেষ করি, আপনারা এখানে এসেছিলেন, আমার এত ভালো লাগছে কল্পনা হয়নি। কিন্তু আমার কর্মী বন্ধুদের আমি ধন্যবাদ দিতে চাই। আমি জীবনে এত খুশি হই নাই। এই 11 দিন কর্মীরা যেভাবে আমাকে আগলে রেখেছে, আর 11 দিন যদি তারা একটু কষ্ট করতে পারে তাহলে ইনশাআল্লাহ দেশে শান্তি আসবে। আমার বউ বলবার চেষ্টা করেছে 2 নেত্রীর বাংলাদেশ না, 16 কোটি মানুষের বাংলাদেশ। আমার ছেলে দ্বীপ, যার জন্মের জন্য আমি উতলা হয়েছিলাম, এই 11 দিন আমার ছেলে দ্বীপ আমাকে আগলে রাখতে পারে নাই। কিন্তু অন্যের ছেলেরা ছায়ার মতো আমার পাশে
পাশে থেকেছে। আমার পুরী যাকে না দেখলে আমার চলে না। আমার স্ত্রী যখন সন্তান সম্ভব ছিল, পুরী যখন হয়, আমি তাকে বলেছিলাম এবার যদি মেয়ে না হয় তোমাকে আমি বিস্তায় থাকতে দেবো না, তোমাকে কিন্তু নিচে থাকতে হবে, ফ্লোরে থাকতে হবে। আল্লাহ আমাকে রাজপুত্রের মতো ছেলে দিয়েছে, রাজকন্যার মতো মেয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। আজকে আল্লাহর কাছে দেশে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমার মা ঘরে লাগিয়েছিলেন, সবকিছু থাকার পরে আমার ফাঁকা লাগতো, আমার ঘরে শান্তি ছিল না। হঠাৎ আল্লাহর দান খুশিমনি আমার বুকের মধ্যে এলো। আমরা মা হারিয়ে আরেক মাকে পেয়েছি, যাকে একবার না দেখে আমি থাকতে পারি না। আজকে 11 দিন তাকে না দেখে, তাকে কোলে না নিয়ে আমাকে থাকতে হয়। তারপরে আমার বোন আমার কথা শুনবে না। আমি তাকে আলোচনা করতে বলছি, দেশের মানুষের সাথে আলোচনা করতে বলছি, আমার সাথে আলোচনা করতে বলি নাই, খালেদা জিয়ার সাথে আলোচনা করতে বলি নাই। আলোচনা করতে বলেছি যাদের সঙ্গে আলোচনা করলে দেশের শান্তি আসে, তার সঙ্গে আপনি আলোচনা করবেন। 73 সালে মাওলানা ভাসানী আমাকে একদিন ডেকে নিয়েছিলেন। তার বাড়িতে গিয়ে দেখি একজন বসে আছেন। উনি বললেন, কাদরি তুমি একে চিনো? আমি তো দেখি নাই। উনি আমাকে কাদের বলেও ডাকতেন না, বজ্র বলেও ডাকতেন না, কাদরি বলে ডাকতেন। উনি বললেন এর নাম সিরাজ শিকদার। সিরাজ শিকদারকে পরিচয় করে দিল, এ কাদের, আমার কাদরি। সিরাজ শিকদার আটকে উঠলেন। ওই সময়, এখনকার সময় না, যে সময় আমারে দেখলে পরে বহুত কিছু নইলে ফেলে যাইত। মাওলানা ভাসানী হুজুর সিরাজ শিকদারকে ধমক দিলেন, চিন্তা করতেছ না, ভয় পেয়েছ? মেহমান বাড়িতে আসলে তাকে যে কি করতে হয় তা জানে না? চুপ করে থাকো, তোমার চিন্তার কিছু নাই। কিছুক্ষণ কথা বলার পরে হুজুর আমাকে বললেন, কাদরি এ আমার সঙ্গে দেখা করতে আসছে, একে যদি সরকার গ্রেফতার করে আমার কি সম্মান থাকে? এর নিরাপদে পৌঁছে দাও। সন্তোষ থেকে আমি টুঙ্গি পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম তাকে। জানতো না তখন সরকার। হুজুরের কাছে সিরাজ শিকদার গেছে, তখন তো সরকারও জানতো। পরশুদিন বিএনপির 2 জন প্রাক্তন এমপি এসেছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। পরিস্থিতি আমাকে গ্রেপ্তার করতেন, তাদেরকে গ্রেপ্তার করায় আমার মুখে জুতা মারা হলো না। জননেত্রী হাসিনা আজকে ক্ষমতায় আছেন বলে স্বীকার নাও করতে পারেন। ওই যখন আমার বউ বসে আছে দমদম বিমানবন্দরে, আমার বউকে আপনি বলেছেন ওর সাথে কথা বলা যাবে, ওর ব্যবস্থা ঠিক আছে। কত সমীহ করতেন, কত সম্মান করতেন, কত আদর করতেন। রংপুর সার্কিট হাউসে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপরতলায় ছিলেন আর আপনি নিচতলায় ছিলেন। কতবার আপনাকে খাওয়ার জন্য দাওয়াত করেছিল, খাবার নিয়ে বসেছিলেন 1-1.5 ঘন্টা, আপনি জান নাই বজ্র না আসলে আমি খাবার খাবো না। আপনার স্বামীর নাম, স্বামীর বাপের নাম কাদের মিয়া, শ্বশুরের নাম। বাংলার বউরা, গৃহবধূরা শ্বশুরের নাম নেয় না, সেই জন্য আপনি আমাকে কাদের না ডেকে আপনি আমাকে বজ্র নামে ডাকেন। আমার মা ডাকতো, আমার বাবা ডাকতেন, আমার বড় ভাই ডাকতেন, আপনিও ডাকেন। আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। কথাগুলো কেন ভুলে গেলে? প্রধানমন্ত্রিত্ব কতদিনে, মানুষের আয়ু অল্প সময়ে, প্রধানমন্ত্রিত্ব তো তার চেয়েও কম সময়ে। যেগুলো আপনি ভুলে গেলেন,
আপনার কাছে আমি সাধারণ সামান্য ভদ্রতা চাই, নিষ্ঠুরতা চাই না। আপনি সীমারের আচরণ করবেন না, আপনি এজিদ হবেন না, আপনি মা ফাতেমার বংশধর হন, আপনার মধ্যে দয়া মায়া, আপনি রাবিয়া মসজিদের মতো বিদয়সী হন। আপনি এগুলো কি করছেন? আপনাকে যারা এই বুদ্ধিশুদ্ধি দিচ্ছে তারা ভালো কাজ করছে না। কালকে নাকি আপনি মিটিং করে বলছেন আর ছাড় দিবেন না। কি ছাড় দিচ্ছেন আপনি? দেশ অশান্তি সৃষ্টি করছেন। আপনার 5ই জানুয়ারি নির্বাচন কেউ বলে না। 154 আসনে প্রতিদ্বন্দ্বিতাহীন আপনার সংসদ সদস্য, অর্থাৎ সংসদই না। বাংলাদেশে এত পপুলার নেতা আছে যে 154টায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয় না। আর 146টা ছবি আছে কুত্তা বিলাই ছাগল পয়সা ছিল। ওই নির্বাচন কেউ না। আপনি নির্বাচন করেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকেন, আমরা আপত্তি করব। আইয়ুব খান 9.5 বছর ক্ষমতায় ছিলেন, ইয়াহিয়া খান 2 বছর ক্ষমতায় ছিলেন, জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন অনির্বাচিত, হোসেন মোহাম্মদ এরশাদ 9.5 বছর। আপনি 2-1 বছর অনির্বাচিত হিসাবে আছেন। সেই জন্য আপনি যেহেতু জবরদখল প্রধানমন্ত্রী আছেন, সেই হেতু আপনাকে অনুরোধ করি আপনি উদ্যোগ নেন। খালেদা জিয়াকে আমি অনুরোধ করি, আমি দয়া করে যদি আপনি অবরোধ প্রত্যাহার করেন, একটু কম দেখা যাবে আলোচনায় বসে কি না বসে, আলোচনা করে কি না করে। আরে আপনি তো পয়লাই মাইর খেয়ে গেছেন। আলোচনার কথা বলবে সরকার, এই পয়লা থেকে শুরু করে দিয়েছেন আপনি আলোচনার কথা। খালি জ্বালা উপরাও করে আলোচনা করা যায়? আপনার ছেলে কুকুর জানা যায়, লক্ষ লক্ষ লোক হয়েছে, আপনার লোকেরা রাস্তায় নামতে পারে না, কেউ নামে না। কর্মীরা দেখছে যে সব খাই হলো নেতারা, তাই কর্মীরা কুর্তি ধরে বসে রয়েছে, যাকে নেতা নামুক তার হলে আমরা নাম বলি। আর তারেকরে বলি, ভাইস্তা তোমার বাবার সাথে আমার একটা সত্যি সম্পর্ক ছিল, বড় ভালো মানুষ ছিলেন। আমার বাড়িতে এমন কোন অনুষ্ঠান হয় নাই যে অনুষ্ঠানে তিনি যান নাই। লন্ডনে থাইকা বাবা তুমি এইরকম কথা কইও না। বুকের পাতা থাকে, বাংলাদেশে আইসা আমার মতো মতিঝিলের ফুটপাতে চিৎপাটাঙ্গে শুইয়া তারপরে বল তুমি এত পন্ডিত স্বচ্ছ দিয়ে বঙ্গবন্ধু রাজাকার, তাহলে তোমার বাবাই কি? তোমার বাবা কি? বঙ্গবন্ধুর আন্দোলনে যুদ্ধ করেছে তোমার বাবা। বঙ্গবন্ধু রাজাকার হলে তোমার বাবা মহারাজাকার। বুঝলে কথা বলো? তোমার বাবা পয়লা প্রেসিডেন্ট, তোমার বাবা পয়লা প্রেসিডেন্ট হলেই তোমার লাভ কি? আর 13 নম্বর প্রেসিডেন্ট হলে ক্ষতি। যাতে লাভ নাই এইটা বইলে ক্ষতি করে না বাবা। বঙ্গবন্ধু পাকিস্তানের বন্ধু, বঙ্গবন্ধু পাকিস্তানের বন্ধু, বঙ্গবন্ধু বাঙালিদের বন্ধু, বঙ্গবন্ধু বিশ্ববন্ধু। তুমি কি বোঝো? বঙ্গবন্ধু মানবতার বন্ধু। এগুলা আরো করো, তারপরে দেশ সুস্থ হোক। একটা রাজ পরিবারে জন্মাইছ, আল্লাহ দয়া করছে, এত কিছু করলাম, তারপরেও রাস্তায় থাকি। তোমরা কিছুই করলাম না, মেজরের বলা ছিল, যুদ্ধ করলো, বাপের প্রেসিডেন্ট বন্ধ হয়ে গেল গা, আমি হেইটাই হয়ে গেলাম। তবু শান্তিতে আমি আজকে শেষ করতে চাই।
আমার কর্মীদের বলবো এটা এই মতিঝিলে করলে হবে না, এটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় করতে হবে। আমার আফামনিরে বলি, কালকে 3 বার এসে বলছে যে আপনি যে তাইলে কি কইছিলেন প্রধানমন্ত্রী অফিসের সামনে, হ্যাঁ আমার অফিসের সামনে যদি থাকতে না দেয় তাহলে আমার তার পথ নাই। প্রধানমন্ত্রীর অফিসের সামনে একটা ছাইলা আছে, ওইটার নিচে যাইয়া আমি গুরু করে পড়ে যাবো, ফিরে আমার হওয়ার লাগবে না। আপনার কাজে ক্ষতি হবে, আপনি আর আপনার মাইটা পুলিশ পাঠান না, পুলিশ পুলিশের জায়গায় থাকুক, আমি এখানে সিট পাঠান দেওয়া হয়ে থাকি। যদি আপনার মনে হয় একটা মুক্তিযোদ্ধার শুয়ে থাকা জায়গার উপরে একটু কাপড় দিতে দিবেন না, আমি মেনে নেব। যদি আপনার মনে হয় যে মাটির উপরে চকি বিছিয়ে ও শুইতে পারবে না, আমি মেনে নেব। যদি আপনার মনে হয় যে আপনি আমার ওখানে পায়খানা করতে দেবেন না, আমি মেনে নেব। ওখানে আমি গোসল করছি 10 দিন, আজকে সকালে করতে পারি নাই, আমার জ্বর জ্বালা লাগতেছে না। যদি এইটুকু দয়া হয়, আমার আবার ফালা দিয়া পেঁয়াজ দিয়া আমি আবার ওখানে পায়খানা পেশাব করতে চাই। আমি আপনার কাছে আমার মহামূল্যবান সালা সুলা ফেরত দিতে চাই, ফেরত চাই। অনেক পুরেই না সালা হইলা, মসজিদে নামাজ পড়ি না সালা। আমার মনে হয় 40 বছরের পুরান সালা ওখানে আছে, যে সালা আমার হুজুরও 2-1 শুয়ে দিছে, তার পাশে বসে আমরা একসঙ্গে নামাজ পড়ছি। আমার এই সালাগুলা দিবেন। পুলিশটাকে বলছে যে আমার 14 পুরুষের পুরাণ বইটা নিয়ে গেছে, এটা বলে আলাদা রেখা দিচ্ছে, ওগুলো বলে দিব। সবই আমারে দিয়া দিয়েন, আমার কাছে কাঠ বাস খুব মূল্যবান। আমি মরার পরে আমার বাস লাগবে, আপনি কিসে রাখতে রাখবেন, আমি কবে মরে যাবো ঠিক নাই। সেই জন্য আমি জানতে চাই আপনি আমার ডিস্টার্ব করবেন কিনা। আমি আশা করবো যে আপনি আমার ডিস্টার্ব আর করবেন না। কেউ কেউ বলছে যে প্রধানমন্ত্রী নাকি জানেই না, এটা তো কত হইল। প্রধানমন্ত্রী পত্রিকা পড়ে না, প্রধানমন্ত্রী রেডিও শোনে না, প্রধানমন্ত্রী টিভি দেখে না। যদিও না হয় টিভি চ্যানেল আমার কাছে কম আছে, পাবলিক তো আছে। সেদিনকে প্রধানমন্ত্রী এক চ্যানেলের কাছে ফোন করছি যে আমরা কষ্টে আছি, একটু কয়জনের ভাত পাঠিয়ে দিচ্ছি। কই কি দাদা, আপনার ওটা ভাত দিলে আমার চাকরি শেষ। আমার এত কষ্ট লাগলো, যাই রে 10 টাকা নিয়ে নিয়ে খাইছস। এখন প্রধানমন্ত্রীর পকেটে থেকে অনেক টাকা পয়সা হয়েছে, এক বেলার বাইরে এক বেলার ভাত দিবার ভরসা। ওই দোকানে একটা এই দেশের ব্যবসায়ীদের শ্রেষ্ঠ সংগঠন, ওই দোকানে এপিসিসি, এটার সমগ্র ব্যবসায়ীদের। এখন ওটা আওয়ামী লীগের প্রতিষ্ঠান হয়ে গেছে। ওটার প্রেসিডেন্ট আকরাম, গোপালগঞ্জ বাড়ি, দিন 10 আগে পাঠাইছিলাম। খুব শীত ছিল তখন, 38,000 কম্বল দিচ্ছে প্রধানমন্ত্রীরে। আমি ভাবলাম যে আমাদের তো 20-25 দিতে পারে, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে পোলাহান গুলা। হাই রে সারাল, হাই রে সারাল। ওই কি আমার লোকের কাছে কইছে যে না আমরা একটু অসুবিধায় আছি, এক বেলা খাবার দিতে বলছিলাম। কারণ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগরা বিএনপির খাবারও দিব না। আমি তো বিএনপি করি না, তাহলে আমার খাবার দিতে অসুবিধা নেই, তাও দিব। এখন মাঝে মাঝে এই 3-4 দিন তার সঙ্গে কথা বলেই আসে না, তার দালালেরা আসে, তাদের ভাই উনি তো ওইরকম ভয় বলে নাই, ওইরকম বলে নাই, উনি খাবার দিতে চান, উনি কম্বল দিতে চান। কি কম্বল দিবে, আল্লাহই তো ঠান্ডা নিয়ে গেছে, আর কি কম্বল দিবে। আর খাবার খাবার কি হবো,
আমি আস্তে করে পেয়ে গেছি যে যদি এই সময় খামারের দেওয়ার ইচ্ছা। আমার মেয়ে দুইটা বিড়াল পালতেছিল, খুশিমণি বিড়ালের ঘরে কাঁপছিল, মরে গেছে না। আমি তারে বলছি ঠান্ডা গেলে আমি তোমাকে আবার বিড়াল এনে দেব। আমি মনে মনে ভাবতেছিলাম তো তারে যে দরকার নাই রে, আর যদি খাবার পাঠাই আমাদের আশেপাশে যদি কুত্তা বিলাই থাকে, কুত্তা বিলাই থাকে ওখানে দিয়ে দেবো, আমার দরকার নেই। গরিব মেশে খাওয়ায় ওইটাই যথেষ্ট। খাওয়া কালকেও বেশি হয়েছে, আগের দিনও বেশি হয়েছে, তার আগের দিনও বেশি হয়েছে। এই যে এখানে একটা বস্তি আছে, বরিশাল থেকে লোক আনে রাখে খাবার খাওয়ায়, তার সাথে আমার লাইন হয়ে গেছে। বলছে আমার খাবার দিও। কালকে কি সুন্দর খাবার এনে দিচ্ছে, আমার বউয়ের খাবার এসে তার খাবার বেশি টেস্ট হয়ে খাওয়ার নিয়ে আজ চলতে পারবেন না। প্রধানমন্ত্রী আপনার কাছে করজোরে বলি, কালকে গেছিলাম বাইতুল মুকাররমে নামাজ পড়তে। বাইতুল মুকাররমের খতিব অধ্যাপক সালাউদ্দিন আমার বুলবুল ভাইয়ের বন্ধু, খুব পরিচয়, খুব যত্ন করছে। উইঠা নিয়ে হাতটা যখন ধরলো, সবটা ধরলো, বড় ভালো লাগছে। আমি ভাবলাম যে আজকে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবো, আইসা দেখি আমার কিছু নাই। আপনি আমার জুতা খরচ স্যান্ডেল নিয়ে দিয়েন না, চাইলে পাঠিয়ে দিব। আমি জনগণের কাছে সমর্থন চাই শান্তির জন্য। যারা যারা শান্তি চান তারা আসেন, 1 মিনিট থেকে যান। যদি থাকতে না পারেন বাড়ির থেকে বলবেন যে আমরা শান্তি চাই। মাইটা পুলিশ করে বলি, লাঠি ঠাঙ্গা দিয়া যে বন্দুক হাতে আছে ওই বন্দুক নিয়া আমাদেরকে থামাইতে পারবা না। তুমি আমার এখানকার মানুষ দেখে হিসাব করো না। ইমরুলের চাইতে খোসা দিলে কামড় খাইতে হয়। আমি সামান পাগলার দেশের মানুষ, আলুচান্দের দেশের মানুষ। পাগলের পাশায় খোসাইও না, টিকতে পারবা না, থাকতে পারবা না। ভালো হয়ে যাও, মানুষের সেবা করো, চোর ধরো, চোর পাহারা দিও না। চোরেরা চুরি করে, তোমরা পুলিশে পাহারা দাও, এই পাহারার দরকার নাই। আমি আবারও বলবো, কৃষক শ্রমিক জনতা লীগের সমস্ত কর্মীদের 16 বছর একটা খুব গুরুত্বপূর্ণ বয়স। আমরা নানা ঝড় ঝাপটার মধ্য দিয়ে 16 বছর আজকে পালন করলাম। শুভ 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 দিন কৃষক শ্রমিক জনতা লীগের জন্মদিন। আমি আজকে দুটো জন্মদিন পালন করি আমার জীবনে। এখন একটা হলো আমার খুশিমণির জন্মদিন, আরেকটা হলো আমার কৃষক শ্রমিক জনতা লীগের জন্মদিন। এবং এই জন্মদিনে এত কঠিন অবস্থার মধ্যেও ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, আবুল হাসান চৌধুরী কায়সার, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এখানে এসে আমাদেরকে যে সাহস দিয়েছেন, সে সাহসের জন্য আমি তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্যের পরে জনাব শেখ শওকত হোসেন নীলু একটা জোট করেছেন। আমার কাছে যে কোনো কিছু আসমান সমান মর্যাদা। শান্তির জন্য, মানুষের জন্য, সুস্থ রাজনীতির জন্য যে যা করে আমি তার পক্ষেই আছি, তার সাথে আছি। আমার এই দলের জন্মের দিনে প্রধান অতিথি ছিলেন ডক্টর কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। আজকে তারা নাই, কোন কাজ নিশ্চয়ই আছে, আসবেন। আমি যখন আসবেন, না আসলেও আমি তাদের জন্য। শওকত হোসেন নীলু
প্রধান অতিথির বক্তব্যের সময় এসেছে। আমাদের এই অনুষ্ঠানে তারে কিচ্ছু করার ক্ষমতা নাই। তবু আমার বক্তব্যের পর আমি এই অনুষ্ঠানের সভাপতি ছিলাম, আমি দলের সভাপতি ছিলাম। এই অনুষ্ঠানটা দলের, আমি এখান থেকে নামার সাথে সাথেই আমাদের দলের কার্যক্রম শেষ। মুক্তিযোদ্ধা হিসাবে আমি আবার রাস্তায় বসে পড়ব, তখন আমার সমস্ত কার্যক্রম হবে মুক্তিযোদ্ধা। এবং আমার অবস্থানে মাইক চলবে না, গান চলবে, স্লোগান চলবে না, বক্তৃতা চলবে না। আমি দেখতে চাই বক্তৃতা ছাড়াও নীরবতায় কোন শক্তি আছে কিনা, এটা দেখতে চাই। সভাপতি মিলে এসেছেন, তার সম্মানে আমার সভা শেষ হওয়ার পরে আমি তাকে অবশ্যই অনুরোধ করব, তিনি দু কথা নিশ্চয়ই বলে যাবেন। তবে সরকারকে গালাগালি করবেন না, বিরোধী দলকে গালাগালি করবেন না। আমরা এখানে কোন রকমের গালাগালির জন্য এইটা করি নাই, আমরা করেছি সমালোচনা করার জন্য, আলোচনা করার জন্য। আমি আবার প্রথমে আমার দলের নেতা কর্মীদের আমি আবার বলবো, আমি আগে বলেছি যে বিকল্প ধারা এবং তাদেরকে আমরা যদি পিঠের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিই তবু ঋণ শোধ হবে না। আমি আমার প্রতিটি কর্মীকে বলছি, আমাকে আল্লাহ যদি সুযোগ দেয়, আমার শরীরের চামড়া দিয়ে আমার দলের কর্মীদের নেতাদের আমি যদি জুতো বানিয়ে দিতে পারি, আমি গর্ববোধ করব। হয়তো সে সুযোগ আমি পাবো না, কিন্তু তবু আমার চোখ খুলে গেছে, আমার হৃদয় খুলে গেছে, আমার সাহস। আমি এক মুক্ত কণ্ঠে বলবার আমার সাহস হয়েছে, ইচ্ছা হয়েছে যে আমি কোনো ভয় করি না। আমি শেষ করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও নিবেদন করি যে আপনি আলোচনা করেন। আপনি শমসুল আলমের সাথে আলোচনা করছেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদেরকে পরাজিত করেছি, শেষের দিনে তারা কোথায় আত্মসমর্পণ করবে তার জন্য তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। তাই থাকবিলা কুর্তি ধৈর্য বৈশা থাকেন না। শেষ কথা বললাম জয়কে, কালকে নাকি জয় বলছে যে আলোচনার দরকার নাই। মামা গো, তোমার কত বলে নিছি, কষ্টের সময় আমার সন্তান ছিল না, তোমাকেই সন্তান বলে মনে করেছিলাম। এইরকম বলল না, আলোচনার দরকার আছে। তোমার মা যাতে একজন সম্মানিত রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশের রাজনৈতিক গগনে সুন্দরভাবে থাকতে পারেন, সেই জন্য আমি চাই তাকে সৎ পরামর্শ দেওয়া হোক। আল্লাহ সবাইকে দীর্ঘজীবী করুন এবং আমাদের অবস্থান আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের শান্তি আসুক। আমিন। খোদা হাফেজ।